অবশেষে ভারতের মেয়েরা ন্যায় বিচার পেল, তাদের সিঁদুরের বদলা ভারত নিয়েছে। কিন্তু কিভাবে? এক 13 বছরের ছেলে যে পহেলগামের ঘটনাটি নিজের চোখে দেখেছিল, সে কিভাবে এই মিশনটি ইন্ডিয়ান আর্মির সঙ্গে মিলে সম্পূর্ণ করল? কিভাবে এই ছেলে তাদের ফাঁদে ফেলল? কিভাবে ছল চাতুরির মাধ্যমে তাদের বুঝতেও দিল না যে 13 বছরের এই ছেলেটাই ওই পশুদের কাহিনী শেষ করতে চলেছে? এই পুরো গল্পটা আমরা আপনাদের বলবো। তবে তার আগে আপনাদের ভারতীয় সেনাবাহিনীর জন্য এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখুন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন শুনি এই পুরো গল্পটা। পহেলগামের উপত্যকাগুলো বরাবরের মতোই সুন্দর ছিল। সবুজে ঢাকা উপত্যকা, আকাশে ভেসে বেড়ানো মেঘ আর দূর দূরান্ত পর্যন্ত বরফে ঢাকা পর্বতচূড়া। কিন্তু সেই সকালে হাওয়ায় একটা অজানা শিহরণ ছিল, এমন কিছু যা এই শান্ত উপত্যকায় সচরাচর থাকে না। গ্রামের লোকেরা বুঝতে পারছিল কিছু অস্বাভাবিক হচ্ছে, কিন্তু কেউ মুখ খুলতে পারছিল না। সালিকাবাদের 13 বছরের আরিফ প্রতিদিনের মতো তার ভেড়াগুলো চড়ানোর জন্য উপত্যকার দিকে বেরিয়ে পড়ল। তার হাতে একটা লাঠি, কাঁধে একটা ঝোলা আর চোখে শিশু সুলভ সারল্য। সে ভেড়াগুলোর পেছন পেছন পাহাড়ি পথে এগোতে লাগলো। যখন সে জঙ্গলের কাছে পৌঁছলো, তখন হঠাৎ কিছু আওয়াজ এলো তার কানে, যা স্বাভাবিক নয়। কিছু অজানা ভাষায় ফিসফিসানি, ভারী পায়ের শব্দ। আরিফ সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল। সে ভেড়াগুলোকে একটা নিরাপদ কোণে রেখে নিজে ধীরে ধীরে ঝোপের দিকে এগোলো। পিঠে ভারী ব্যাগ, চোখে ভয়ঙ্কর সংকল্প। তারা নিজেদের মধ্যে কৌট জাতীয় শব্দে কথা বলছিল। তাদের মধ্যে একজনের গলা আরিফের সবচেয়ে আলাদা লাগলো, গম্ভীর আর আদেশ দেওয়ার মতো। তারা একটা বড় পাথরের আড়ালে অস্থায়ী আস্তানা বানালো আর কিছু মানচিত্র ছড়িয়ে দিল। আরিফ দেখতে পেল তারা একটা পুরনো রেডিও ডিভাইস বের করে সিগন্যাল ধরার চেষ্টা করলো। সে সব কিছু খেয়াল রাখছিল, তাদের পোশাক, মুখ, ভাষা আর দিক নির্দেশ। হঠাৎ তাদের মধ্যে একজন জঙ্গলের আরেক দিকে যাওয়ার ইশারা করলো, বাকিরা তার পিছনে। আরিফ তখন পুরোপুরি বুঝে গিয়েছিল কিছু ভয়ানক হতে চলেছে। সেই রাতেই সালিকাবাদে নেমে এলো বিভীষিকা। অজানা লোকগুলো গ্রামে ঢুকে পড়ল। যা ঘটল তা প্রত্যেক মানুষের প্রাণ কেঁপে ওঠার মতো। অনেক বাড়ির উনুন নিভে গেল। আরিফ লুকিয়ে রইল। সে সব দেখল, সেই জায়গাগুলো, সেই মুখগুলো আর সেই নিস্তব্ধতা যা এই সমস্ত আর্তনাদকে গিলে নিচ্ছিল। ভোর হলো। পহেলগামের হাওয়া নিস্তব্ধ। পুরো গ্রামে একটাই নাম, আরিফ। সে সব কিছু দেখেছে, বুঝেছে আর মনে রেখেছে। সেনা পৌঁছানোর পর লোকেরা তার দিকেই ইশারা করলো। আরিফকে সেনা শিবিরে নিয়ে যাওয়া হলো। সেখানে বসে থাকা অফিসাররা তার বয়স দেখে অবাক হয়ে গেল, কিন্তু তার কথা শুনে সবাই স্তব্ধ। সে যা দেখেছে সব বলল, প্রত্যেক মুখ, প্রতিটি সংকেত, প্রতিটি দিক। যখন তাকে জিজ্ঞাসা করা হলো ভয় করছিল না, সে বলল, ভয় তখনই লাগছিল যখন চুপ ছিলাম, যা দেখেছি বলেছি। তার এই বয়ান সেনার কাছে নতুন পথ খুলে দিল। সেনারা তার তৈরি মানচিত্র, স্যাটেলাইট ডেটার সঙ্গে মিলিয়ে দেখল সব একদম ঠিক। ওই অজানা লোকগুলো কারা, কোথা থেকে এসেছে, তাদের উদ্দেশ্য কি? এর সব উত্তর এবার সেনাকে খুঁজে বের করতে হবে। আর এই সন্ধানে আরিফই হলো প্রথম সূত্র, যার ওপর অপারেশন সিঁদুরের ভিত রচিত হলো। সেই নিষ্পাপ শিশুর চোখে যে আগুন ছিল, সেটাই এখন এক গোটা মিশনের জ্বালানি। আরিফ আর শুধু রাখাল নয়, সে ভারতের আত্মার এক প্রহরী হয়ে উঠল। দক্ষিণ দিল্লির সামরিক সদর দপ্তরে সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে এক গোপন বৈঠক শুরু হলো। যুদ্ধ কৌশল বিশেষজ্ঞ, গোয়েন্দা অফিসার আর বিশেষ দলের প্রধানরা সেখানে উপস্থিত। একটাই নাম বারবার উঠল, সালিকাবাদ। জেনারেল বললেন, এ শুধু হামলা নয়, এ ভারতের অস্তিত্বের ওপর আঘাত। এর জবাব দেওয়া হবে এমনভাবে যে ইতিহাসেও লেখা থাকবে। সেই মুহূর্তে আরেকটি নাম সবার মনে উদয় হলো। মেজর আদিত্য ছুটিতে ছিল, কিন্তু পহেলগামের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সে বেস ক্যাম্পে ফেরার প্রস্তুতি নিল। ও জানত এ শুধু মিশন নয়, এ একটা ব্যক্তিগত দায়িত্ব। মেজর আদিত্যের বাবা ক্যাপ্টেন রঘুবীর সিং সীমান্তের যুদ্ধে শহীদ হয়েছিলেন, আর আদিত্য ঠিক করেছিল বাবার পথেই হাঁটবে।
তার কাছে পোশাক শুধু দায়িত্ব নয়, একটা প্রতিজ্ঞা। দিল্লি বেস পৌঁছে সে সরাসরি জেনারেল সহায়ের অফিসে গেল। সেখানে দেশের নিরাপত্তার সবচেয়ে গোপন নথি রাখা ছিল। আদিত্য সংক্ষেপে রিপোর্ট পড়ে বলল, অপারেশন সিঁদুর। জেনারেল সহায় হাসলেন না, তবে চোখে তৃপ্তি ছিল। কেন এই নাম? আদিত্য বলল, কারণ এই হামলায় সবচেয়ে বেশি আঘাত পেয়েছে সেই ঘরগুলো যাদের দোরগড়ায় এক অপেক্ষা করা স্ত্রীদের সিঁদুর চিরকালের জন্য শূন্যে মিলিয়ে গেছে। এই অপারেশন সেই শূন্য সিঁদুরের জবাব হবে। পরবর্তী 24 ঘন্টা দেশের সবচেয়ে গোপন সেনা রণনীতি তৈরিতে কেটেছে। অপারেশন সিঁদুরের জন্য এক বিশেষ ইউনিট গঠন করা হলো। এই দলে এমন সৈনিকরা ছিল যারা ছায়ায় থেকে কাজ করতে দক্ষ। দলের নেতৃত্ব দিলেন মেজর আদিত্য। প্রথম মিটিংয়ে আদিত্য টেবিলের ওপর রাখল আরিফের আঁকা স্কেচ আর লোকেশন। বলল, এই আমাদের প্রথম সূত্র। এই ছেলেটা যা জানে তা শত্রু পর্যন্ত আমাদের নিয়ে যাবে। দলে ছিলেন এক প্রাক্তন গোয়েন্দা অফিসার, 2 স্নাইপার, এক যোগাযোগ বিশেষজ্ঞ আর এক ভাষা বিশেষজ্ঞ। সবার স্পষ্ট নির্দেশ ছিল শত্রুর পরিচয়, আস্তানা নিশ্চিতকরণ আর এমন অপারেশন যাতে একটা দাগও না থাকে। সেনার স্যাটেলাইট ব্যবস্থা সক্রিয় করা হলো। বিদেশি সীমান্তের কাছের সমস্ত গতিবিধি নজরে রাখা হচ্ছিল। আরিফের দেওয়া সমস্ত তথ্য এক এক করে সত্যি প্রমাণিত হচ্ছিল। রাত প্রায় 11টা। আদিত্য নিজের কোয়ার্টারে একা বসেছিল। তার চোখ বন্ধ ছিল এবং হাতে ছিল বাবার একটা পুরনো ছবি। সেই ফ্রেমের পিছনে খোদাই করা ছিল একটা লাইন, সীমান্তে যে লড়ে তার নাম মাটি নয়, মাতৃভূমি হয়। সে জানত এই মিশন কেবল পেশাগত নয়, আবেগ ঘনও বটে। তার বাবার অপূর্ণ কর্তব্য এখন তার হাতে এসে পড়েছে। অপারেশন সিঁদুর ছিল তার জবাব, তার বাবাকে, দেশকে এবং সেই সব নারীদের যাদের সিঁদুর সেই রাতটায় শূন্য হয়ে গিয়েছিল। ভোরের প্রথম আলোয় অপারেশনের তারিখ স্থির করা হলো। এখন পহেলগাম থেকে ওঠা আওয়াজের জবাব সীমান্ত পেরিয়ে দিতে হতো। পরবর্তী ধাপ ছিল আরিফের সাক্ষ্য আর তার দেওয়া সূত্রগুলিকে প্রমাণে পরিণত করা। মিশন শুরু হয়ে গিয়েছিল। সালিকাবাদের সেই ঠান্ডা সকালে আরিফকে সেনার শিবিরে আনা হয়। তার মুখে ছিল ক্লান্তি, চোখে ছিল অস্থিরতা এবং ভেতরে এমন কিছু যা বয়সের থেকে অনেক বেশি অভিজ্ঞ। মেজর আদিত্য নিজে তার সঙ্গে দেখা করতে এলো। তার সঙ্গে ছিল গোয়েন্দা বিভাগের 2 বিশেষজ্ঞ এবং একজন মনোবিদ অফিসার। আরিফকে গরম দুধ ও কম্বল দেওয়া হয়। সে চুপ করে বসে রইল। মেজর নিজের ভঙ্গিতে কথা শুরু করলো। না অতিরিক্ত প্রশ্ন, না চাপ, শুধু একটা বিশ্বাসের পরিবেশ। সে আরিফকে তার বাবার কথা জিজ্ঞাসা করলো, ভেড়াগুলোর কথা এবং সেই গাছের কথা যার নিচে বসে সে বাঁশি বাজাতো। ধীরে ধীরে আরিফের চোখ খুলল এবং স্মৃতিরা বইতে লাগলো। সে জানালো সেদিন সে জঙ্গলের দিকে গিয়েছিল যেখানে কোনো দিন কেউ যায় না। সেখানে সে 5 জন অপরিচিত লোককে দেখেছিল যাদের হাঁটা, কথা এবং উদ্দেশ্য আলাদা ছিল। তাদের কথাবার্তায় এমন একটি শব্দ বারবার সে শুনেছে, আব্বু হামিদ। ওই ব্যক্তি যে সামনে হাঁটছিল এবং সবচেয়ে বেশি কথা বলছিল, তার হাতে ছিল একটা বড় মানচিত্র। সে তাতে অন্যদের কিছু বোঝাচ্ছিল। আমি কিছুটা দূর থেকে দেখছিলাম, কিন্তু একবার সে মাথা ঘোরালো এবং মনে হলো যেন আমার দিকেই তাকালো। আরিফ জানালো সে 5 জনের চেহারার বর্ণনা দিতে পারবে। একজনের দাড়ি আধ পাকা ছিল, একজনের হাতে ছিল একটা ব্রেসলেট যাতে আরবি লিপিতে কিছু লেখা ছিল, একজনের পায়ে খোঁড়া ভাব ছিল এবং একজন প্রতি 2 মিনিটে আকাশের দিকে তাকাচ্ছিল যেন কোনো সংকেত ধরছিল। বিশেষজ্ঞরা আরিফকে বলল সে যা কিছু মনে রাখতে পেরেছে তা যেন একটা কাগজে আঁকে। আশ্চর্যজনকভাবে সে এত সূক্ষ্মভাবে স্কেচ করলো যে তা দেখার মতো বিষয় হয়ে উঠল। সে মানচিত্রে সেই স্থানটিও চিহ্নিত করল যেখানে তারা ঘাঁটি করেছিল, একটা পাথরের আড়ালে যেখানে একটি গুহার মতো গঠন ছিল। গোয়েন্দা বিভাগ সঙ্গে সঙ্গে স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে সেই অঞ্চলগুলোর তুলনা করলো এবং আরিফ যা বলেছিল তা একেবারে সঠিক প্রমাণিত হলো। এরপর আরিফকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হলো, তুমি কি কখনো তাদের কাউকে কারোর সঙ্গে কথা বলতে শুনেছো? তারা কি কারোর সঙ্গে যোগাযোগ করেছিল? আরিফ কিছুক্ষণ ভাবল, তারপর বলল তারা একটি অদ্ভুত যন্ত্র দিয়ে কথা বলছিল। একটি
একটি ছড়ির মতো জিনিস, এবং তারা তাতে বারবার একটা কোড বলছিল, 925 চক্কর। আমি লুকিয়ে দেখেছিলাম, ভয় পালাতে পারিনি। সেই কোড শুনেই গোয়েন্দা অফিসাররা সতর্ক হয়ে গেল। সেনাবাহিনীর ভাষায় এটি সীমান্তবর্তী টাওয়ারগুলোর রেডিও ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায়। এখন আরিফকে আরেকটি অনুরোধ জানানো হলো, সে কি ফোন করতে পারবে একেবারে সেই ভাষায় যেমন সে তাদের বলতে শুনেছে। এই কল হতে পারে শত্রু শিবিরের ভেতরে ঢোকার রাস্তা। আরিফ নির্দ্বিধায় রাজি হয়ে গেল। তাকে একটি স্যাটেলাইট ফোন এবং একটি কোড ওয়ার্ড দেওয়া হলো। তাকে বলা হলো ঠিক যেমন শুনেছ তেমনই বলবে এবং অপেক্ষা করবে কি জবাব আসে। কল করা হলো। উত্তেজনায় ভরা নীরবতায় সবাই পর্দার দিকে তাকিয়েছিল। কল রিসিভ করা হলো। ওপাশ থেকে একটি ভারী কণ্ঠস্বর শোনা গেল, কে? আরিফ উত্তর দিল, ঘাঁটি প্রস্তুত। হামিদ বলেছিল আজ রাতে মাল আসবে। ও পাশে কিছুক্ষণের নীরবতা, তারপর উত্তর এলো, শকরগাহর দিকে এগিয়ে যাও, সেই পুরনো ঠিকানা। কল কেটে গেল। এটাই ছিল সেই সূত্র যা সেনাবাহিনীকে ওপারের তথ্য দিল। এখন অপারেশন সিঁদুর শুধু একটা ভাবনা নয়, একটি দৃঢ় পরিকল্পনা হয়ে উঠেছে, এবং তার ভিত্তি ছিল একটি সাহসী ছেলে যার চোখে ছিল অসীম তেজ। ফোন কেটে যাওয়ার পরে শিবিরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা ছিল। গোয়েন্দা অফিসাররা তাদের ডায়েরি খুলে ফেলেছে এবং সিগন্যাল ইন্টেলিজেন্স টিমের সঙ্গে সঙ্গে সেই অঞ্চল তদন্ত করতে শুরু করেছে যেখানে শকরগাহ নামটি উল্লেখ করা হয়েছিল। এই স্থান সীমান্তের ওপরে একটি দুর্গম এলাকায়, যেখানে পৌঁছতে কেবল প্রশিক্ষিত সেনাই সক্ষম। আরিফকে বিশ্রামের জন্য পাঠানো হয়। তার সাহস মিশনকে একটি গুরুত্বপূর্ণ দিকে নিয়ে গেছে, কিন্তু এখন আরেকটি চ্যালেঞ্জ সামনে। সেই কথোপকথনের সত্যতা যাচাই করা এবং ওই অঞ্চলের চারপাশের কার্যকলাপের খোঁজ নেওয়া। সেনার বিশেষ ইউনিট গত 1 মাসের শকরগাহ এলাকার স্যাটেলাইট ফিড সংগ্রহ করল। ছবিতে একটি গঠন দেখা গেল যা আগে ছিল না, পাথর দিয়ে ঢাকা একটি বড় গুহা যার বাইরে ধোঁয়া উঠছিল। কাছেই কিছু মানুষ ছোট ছোট দলে ঘোরাফেরা করছিল, যেন কোনো প্রস্তুতিতে ব্যস্ত। মেজর আদিত্য সিং সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিল। সে তার ইউনিটকে ডাকলো এবং একটি বদ্ধ ঘরে ব্রিফিং দিল। টেবিলের ওপর একটি বড় মানচিত্র বিছানো ছিল। এটাই শকরগাহ। আদিত্য ইশারা করে বলল, আমাদের কাছে যে কোড ওয়ার্ড এসেছে তার অর্থ এই ঘাঁটি সক্রিয়। এখন আমাদের সেখানে যেতে হবে, কোনো ভুল ছাড়া, কোনো চিহ্ন না রেখে। পরিকল্পনা হলো একটি বিশেষ কমান্ডো দল সীমান্ত পার করবে। তাদের লক্ষ্য হবে সেই ঘাঁটির সমস্ত কার্যকলাপের রেকর্ড সংগ্রহ করা, পরিচালকের পরিচয় বের করা এবং সম্ভব হলে তাদের সেখানেই থামিয়ে দেওয়া। ইউনিটের কমিউনিকেশন বিশেষজ্ঞ জানালো, আরিফের কথোপকথন থেকে পাওয়া কোড অনুযায়ী এটি স্পষ্ট যে হামিদ নামের ব্যক্তি এই গোটা নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু। তার নির্দেশেই এই সম্পূর্ণ কার্যকলাপ পরিচালিত হচ্ছে। এই তথ্যের পর ভারতের গোয়েন্দা সংস্থাগুলি হামিদের রেকর্ড করল। জানা গেল একবার তাকে ভারতের সীমান্তে দেখা গিয়েছিল, কিন্তু পরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তার কার্যকলাপ আফগান সীমান্ত থেকে শুরু করে পিউকে পর্যন্ত বিস্তৃত ছিল। এখন আরিফকে আরও একটি দায়িত্ব নিতে অনুরোধ করা হলো। সেনা তাকে বলল আরেকবার ফোন করতে, এইবার আরও একটু কথা বলতে হবে। হয়তো সেই ব্যক্তি আরও কিছু শেয়ার করবে যার মাধ্যমে হামিদের অবস্থান বা তার সঙ্গীদের বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে। আরিফ আবার রাজি হয়ে গেল। দ্বিতীয় কলের প্রস্তুতি নেওয়া হলো। এইবার তাকে শেখানো হলো কিভাবে অপর পক্ষকে বিশ্বাস করাবে, কিভাবে কথা চালিয়ে যেতে হবে, কিভাবে তার থেকে আরও সূত্র বের করতে হবে। দ্বিতীয় কল সন্ধ্যায় করা হলো। আবার সেই ভারী কণ্ঠস্বর শোনা গেল। আরিফ এবার বলল, মাল তো তৈরি, কিন্তু কিছু সাহায্য দরকার। হামিদকে বলুন কথা বলতে, আমাকে সরাসরি কিছু জিজ্ঞাসা করতে হবে। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর আরেকটি কণ্ঠস্বর শোনা গেল। এটাই ছিল সেই কণ্ঠস্বর যার জন্য সেনা অপেক্ষা করছিল। হামিদ নিজে লাইনে ছিল। সে জিজ্ঞাসা করল, কে? তুমি নতুন মনে হচ্ছে। আরিফ সেই একই ভঙ্গি বজায় রাখল। সালিকাবাদ পথ থেকে এসেছি। আগেরবার যা পাঠানো হয়েছিল তার ফল পাওয়া গেছে। এখন পরবর্তী প্রস্তুতির জন্য আপনার অনুমতি চাই। হামিদ কিছুক্ষণ কথা বলল এবং সেই সময় দুটি ঠিকানার নাম বলল।
গিলানি ধাবার পাশে এবং পুরনো জলাধার, যা এখন ধ্বংসাবশেষ। এটাই ছিল সেই মুহূর্ত যখন সেনাবাহিনী সেই সূত্রটি খুঁজে পায় যার খোঁজ তারা এতদিন ধরে করছিল। এখন দুটি সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছিল, যেগুলোকে সেনা প্রাথমিক লক্ষ্য হিসেবে বেছে নেয়। কল কেটে যাওয়ার পরেই তৎক্ষণাৎ সেই অবস্থানগুলোর দিকে নজর দেওয়া হয়। স্যাটেলাইটের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় গত কয়েকদিনে ওই দুই জায়গায় কিছু অস্বাভাবিক গতিবিধি দেখা গিয়েছে। এখন অপারেশন সিঁদুরকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সময় এসে গিয়েছিল এবং এবার শত্রুর ছায়াও সেনার রাডার থেকে বাদ যাবে না। বরফে ঢাকা উপত্যকায় চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল। পহেলগাম থেকে পাওয়া খবর এবং আরিফের জোগাড় করা তথ্য এখন একটি রূপরেখায় পরিণত হয়েছে। সেনা শিবিরে এক ভিন্ন রকম পরিবেশ বিরাজ করছিল, নীরব, একাগ্র এবং শৃঙ্খলিত, কিন্তু ভেতরে ছিল এক অস্থিরতা যা প্রতিটি সেনার চোখে স্পষ্ট ছিল। মেজর আদিত্য সিং অপারেশন রুমে সমস্ত অফিসার ও কমান্ডো টিমকে একত্রিত করল। টেবিলে নতুন স্যাটেলাইট চিত্র ছড়ানো হলো এবং দেওয়ালে ঝোলানো হলো কৌশলগত মানচিত্র। আজকের রাত আমাদের, আদিত্য বলল। আমরা যত প্রস্তুতি নিয়েছি আজ তারই পরীক্ষা হবে। এটা শুধু একটা মিশন নয়, এটা সেই সব চোখের জবাব যারা আজকাল ঘুমাতে পারে না। পরিকল্পনাটি তৃতীয় ধাপে ভাগ করা হয়েছিল। প্রথম ধাপ, প্রবেশ ও পর্যবেক্ষণ। 6 জন কমান্ডো সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করবে, গিলানি ধাবা ও পুরনো জলাধারের নজরদারি করবে। প্রতিটি গতিবিধির রেকর্ড রাখা হবে। দ্বিতীয় ধাপ, পরিচয় ও নিশ্চিতকরণ। শত্রুদের সংখ্যা, তাদের গঠন এবং প্রধান ব্যক্তি হামিদের উপস্থিতি নিশ্চিত করা। তৃতীয় ধাপ, অভিযান সম্পাদন ও প্রত্যাবর্তন। কোনো সাড়া শব্দ না করে নির্ধারিত লক্ষ্যকে নিষ্ক্রিয় করা এবং দলকে ভারতে ফিরিয়ে আনা। প্রত্যেক সেনাকে তাদের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল। টিমে ছিলেন ক্যাপ্টেন করণ বর্মা, গ্রাউন্ড কৌশলের অভিজ্ঞ লেফটেন্যান্ট নিশা রাওয়াল, নজরদারি ও সিগন্যাল ধরায় দক্ষ হাবিলদার শমশের, পাহাড়ি পথে পারদর্শী নায়ক রিয়াজ আহমেদ, স্থানীয় ভাষা ও মানচিত্রে অভিজ্ঞ সৈনিক জয়দেব, স্নাইপার ও প্রযুক্তি ব্যবহারে দক্ষ সূর্য। মেজর আদিত্য প্রত্যেককে আলাদাভাবে ডেকে ব্যক্তিগতভাবে বলা হয়। প্রত্যেকের চোখেই ছিল আত্মবিশ্বাস, কিন্তু তার সঙ্গে ছিল দায়িত্বের ভার। রাত ঠিক 11টায় সবাইকে কালো পোশাক, ছায়া যন্ত্র এবং সীমিত যোগাযোগের সরঞ্জাম সহ রওনা করানো হয়। সীমান্তে পৌঁছতে 3টি আলাদা পথ বেছে নেওয়া হয়েছিল, যাতে একসঙ্গে ধরা পড়ার আশঙ্কা না থাকে। মেজর আদিত্য নিজে প্রথমে দলে নেতৃত্ব দিচ্ছিল। সে রেডিওতে শেষ বার্তা পাঠালো। প্রতিটি পদক্ষেপ হবে বিবেচনা করে, প্রতিটি নিঃশ্বাস দেশের নামে। আমরা সবাই একসঙ্গে ফিরব। সীমান্ত পার করার জন্য রাতের সবচেয়ে অন্ধকার মুহূর্তের জন্য অপেক্ষা করা হয়েছিল। তুষার হাওয়ার মধ্যেও সেনাদের পায়ের আওয়াজ নিঃশব্দ হয়ে গিয়েছিল। চাঁদের আলো তখন কুয়াশায় ঢাকা, আর এই সময় দলটি সীমান্ত পেরিয়ে নিঃশব্দে এগিয়ে গেল। ভারতের সীমা পিছনে ফেলে মুখে ছিল এক অভূতপূর্ব গাম্ভীর্য। এখন আর ভয় বা সন্দেহের কোনো জায়গা ছিল না, এখন শুধু মিশন। ওদিকে বেস ক্যাম্পে মেজর আদিত্যের কল ট্রেস করতে রেডিও নজরদারি চালু ছিল। তাদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হচ্ছিল। যদি কোনো সমস্যা হতো, ব্যাকআপ টিম 10 মিনিটে প্রস্তুত ছিল। রাত গভীর হচ্ছিল আর সেনারা শত্রুর ঘাঁটির কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। প্রথম সংকেতে দেখা গেল 2 জন মানুষ পুরনো জলাধারের দিকে যাচ্ছে। তাদের থামানো হয়নি, ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। গিলানি ধাবার কাছে একটি সন্দেহজনক গাড়ি দাঁড়িয়েছিল। রাত দুপুরে ওর উপস্থিতি অস্বাভাবিক ছিল। রিয়াজ আহমেদ ধীর স্বরে জানালো, এখানে বড় কিছু হতে চলেছে। হামিদ এখানে থাকতে পারে। এখন সব কিছু প্রস্তুত ছিল। পরবর্তী কয়েক ঘন্টা মিশনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। রাত আরো গভীর হলে হাওয়ায় তুষারের গন্ধ মিশে গিয়েছিল। সব কিছু স্থির মনে হচ্ছিল, যেন গোটা উপত্যকা কোনো আসন্ন ঝড়ের প্রতীক্ষায় রয়েছে। সীমান্ত পার করার সময় এসে গিয়েছিল। 3টে
আলাদা ইউনিট তৃতীয় ভিন্ন পথ ধরে এগোতে শুরু করলো। প্রত্যেককে তাদের পথ, সময় এবং সংকেত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। মেজর আদিত্য সিং, ক্যাপ্টেন করণ এবং সৈনিক সূর্য উত্তর পশ্চিম দিক থেকে যাত্রা শুরু করে, যেখানে বরফের পুরু আস্তরণ এবং কম দৃশ্যমানতার কারণে গোপনে চলা সহজ ছিল। প্রতিটি পদক্ষেপ ছিল সতর্ক, প্রতিটি নিঃশ্বাস নেওয়া হচ্ছিল চেপে, যাতে কোনো পাতা নড়ে উঠলেও শত্রু টের না পায়। অস্ত্রগুলোর ওপর প্রতিরক্ষামূলক কাপড় চড়ানো ছিল, যাতে ধাতব ঝলক একটুও দৃশ্যমান না হয়। প্রায় 2 ঘন্টার নিঃশব্দ আরোহণের পর প্রথম দলটি পুরনো জলাধারের নিকটে একটি উঁচু ঢিবির ওপরে অবস্থান নেয়। সেখান থেকে গোটা এলাকা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। দূরে এক ঝাপসা আলোর আভাস দেখা গেল। গুহার কাছে একটি ল্যাম্প। লেফটেন্যান্ট নিশা এবং জয়দীপের দল গিলানি ধাবার দিকে এগোতে থাকে। পথটি ছিল কঠিন পাথরে ভরা ও পিচ্ছিল, কিন্তু তারা তাদের প্রশিক্ষণের অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করল। নিশা থার্মাল ডিভাইস দিয়ে দেখল ধাবার পেছনে 2 ব্যক্তি টহল দিচ্ছিল। একজনের হাঁটায় টান ছিল, সম্ভবত সে খুঁড়িয়ে হাঁটা লোকটি যাকে আরিফ দেখেছিল। তৃতীয় দল রিয়াজ আহমেদ ও শমশের দুজনেই গুহার বিপরীত দিকে একটি প্রাচীরের কাছে পৌঁছল, যা এক ধরনের ব্যারিকেডের মতো ছিল। সেখান থেকেই গুহায় প্রবেশের আরেকটি গোপন পথ ছিল। রিয়াজ স্থানীয় উপভাষায় আস্তে করে কিছু বলল, যা রেকর্ডিংয়ে পাঠানো হয়। এটি ছিল একটি পুরনো কোড, যা শব্দের মতো, যা শুনে গুহার দিক থেকে সামান্য নড়াচড়া লক্ষ্য করা যায়। কেউ হয়তো শনাক্ত করতে চেয়েছিল, কিন্তু বাইরে এলো না। এই 3টে দিক থেকেই এখন গুহাটি সম্পূর্ণ নজরদারিতে ছিল। কোনো দিক থেকে পলায়নের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বেস ক্যাম্পে বসে থাকা যোগাযোগ আধিকারিকেরা ক্রমাগত 3টি দলের পাঠানো কোড সিগন্যাল পড়েছিল। সময় যেন থেমে গিয়েছিল। তবে মেজর আদিত্য ঘড়ির দিকে তাকালো, তারপর মাথা নেড়ে তার 2 সঙ্গীকে ইশারা দিল। এবার পরবর্তী পদক্ষেপ ছিল শত্রুর গতিবিধির ওপরে কাছ থেকে নজর রাখা, তাদের সংখ্যা ও নিরাপত্তা ব্যবস্থার সঠিক ধারণা নেওয়া। এটি ছিল সবচেয়ে সংবেদনশীল মুহূর্ত। একটি মাত্র শব্দ, একটি মাত্র ভুল পদক্ষেপ সব কিছুকে ব্যর্থ করতে পারত। সূর্য লেন্সের মাধ্যমে দেখল গুহার ভেতর কিছু হালকা নড়াচড়া হচ্ছে। সেখানে 4 জন লোক বসেছিল, যাদের মধ্যে একজন হামিদের মতো দেখতে, বয়স্ক, গাঢ় বাদামি পোশাক পরিহিত এবং পাশে একটি রেডিও যন্ত্র। তাদের কথোপকথন ধরার জন্য নিশা মাইক্রোফোন ডিভাইস সক্রিয় করলো। বাতাসে ফিসফাসের মধ্যে একটি কণ্ঠ ভেসে এলো, মাল পৌঁছালো কিনা, সকালেই রওনা হতে হবে। এটি প্রমাণ করে দিচ্ছিল যে পরিকল্পনা এখনো চলছে। মেজর আদিত্য আস্তে করে রেডিওতে বলল, নজর রাখো, কিন্তু এখন নয়, যতক্ষণ না আমরা পুরো ছবি দেখে নিই। অর্ধেক রাত পার হয়ে গিয়েছিল। ভারতীয় দলটি শত্রুর কেন্দ্রস্থলে পৌঁছে গিয়েছিল, আর সেখান থেকে ফেরার রাস্তা কেবল একটি, হয় সাফল্য, নয়তো ইতিহাসে আরেকটি আত্মত্যাগের অধ্যায়। কিন্তু এই দলটি এসেছিল নতুন কিছু লেখার জন্য, ন্যায় বিচারকে সম্পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সেই প্রতিজ্ঞা পূরণের জন্য যা তারা পহেলগামের ছাইয়ের ওপর দাঁড়িয়ে করেছিল। মধ্যরাতের পরের সময় বরফের স্তর ভারী হয়ে উঠেছিল এবং তাপমাত্রা ক্রমাগত কমছিল, কিন্তু সেনাদের দৃষ্টি ও সংকল্প ছিল অটুট। পুরো দলটি এখন শত্রুর ঘাঁটিকে 4 দিক থেকে ঘিরে ফেলেছিল। দূরবীনে দেখা যাচ্ছিল গুহার ভেতর নড়াচড়া বেড়ে গিয়েছে। নিশা থার্মাল ডিভাইসে দেখল এখন অন্তত 6 জন লোক সেখানে রয়েছে। 2 জন বারবার ভেতর বাইরে করছে। একজন ব্যক্তি হাতে রেডিও ধরে নির্দেশ দিচ্ছিল। মেজর আদিত্য ইশারা দিল, এবার পর্যবেক্ষণের পরবর্তী স্তর শুরু হোক। গুহার কাছের প্রতিটি ছোট বড় শব্দ রেকর্ড করা হচ্ছিল, প্রতিটি নড়াচড়া ক্যামেরায় বন্দী হচ্ছিল। দলের ধারণা ছিল এটাই সেই প্রধান ঘাঁটি যেখান থেকে আগের হামলার পরিকল্পনা হয়েছিল এবং ভবিষ্যতের যন্ত্রগুলির ভিত্তি তৈরি হচ্ছিল। ঠিক তখন রেডিওতে একটি নতুন কণ্ঠ ভেসে এলো, হামিদ, আজ রাতে রওনা হবে, পরবর্তী গন্তব্য গুলামগড়। এ কথা শুনে আদিত্যর চোখে বিদ্যুৎ খেলে গেল। গুলামগড় ভারতের কাছাকাছি সেই অঞ্চল যেখানে আগেও সন্দেহজনক নড়াচড়া দেখা গিয়েছিল। এর মানে তাদের পরিকল্পনা চলমান এবং পরবর্তী লক্ষ্য নির্ধারণ শুরুও হয়ে গেছে।
ক্যাপ্টেন করণ আস্তে করে জিজ্ঞাসা করল, এবার কি সময় হয়েছে? মেজর আদিত্য মাথা নেড়ে বলল, একটি শেষ নিশ্চিতকরণ চাই। ঠিক তখন রিয়াজ দেখল গুহার ভেতরে একটি প্রাচীরের ওপর কিছু মানচিত্র আটকে আছে। সে ক্যামেরায় জুম ব্যবহার করে একটি ছবি তুলল এবং বেস ক্যাম্পে পাঠিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যেই উত্তর এলো, সেগুলি ছিল ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলির মানচিত্র, যেগুলিতে কিছু নির্দিষ্ট বিন্দু চিহ্নিত করা ছিল। এখন সন্দেহের কোনো অবকাশ ছিল না। এই গুহায় ছিল সেই ঘাঁটি যেখান থেকে পুরো অপারেশন চালানোর পরিকল্পনা হচ্ছিল। মেজর আদিত্য আবারও একবার দলের দিকে তাকালো। প্রত্যেকে প্রস্তুত ছিল, কিন্তু সে এখনও একটি বিষয়ে জোর দিল, আমরা অভিযান তখনই শুরু করব যখন আমরা সব দিক থেকে নিশ্চিত হব যে কোনো নিরীহ মানুষ এর চাপে পড়বে না। স্নাইপার সূর্য রিপোর্ট করল, গুহা থেকে 200 মিটারের মধ্যে কোনো সাধারণ মানুষ বা বেসামরিক কার্যকলাপ নেই। সমস্ত উপস্থিত ব্যক্তি অস্ত্রধারী এবং প্রশিক্ষিত। দলটি একটি চূড়ান্ত পরিদর্শন করল। জলাধারের দিক থেকে আসা একটি গোপন সুড়ঙ্গের উপস্থিতি নিশ্চিত হলো, যা ভিতরের দিকে একটি পথ তৈরি করেছিল। এটাই সেই সুড়ঙ্গ যার কথা আরিফ তার স্কেচে বলেছিল। এখন অপারেশন সম্পন্ন করার সময় এসে গেছে। পরবর্তী অংশে শুরু হবে ভারতীয় সেনার অভিযান, নিঃশব্দ, দ্রুত ও নির্ণায়ক। এটাই সেই মুহূর্ত যেখানে ন্যায় বিচারের সূচনা হবে। ঠান্ডা রাত, আর ঘড়ির কাঁটা সেই সময় ছুঁয়ে ফেলেছে যেখানে কর্ম ও সংযমের মাঝে একটি সূক্ষ্ম রেখা আঁকা হয়। মেজর আদিত্য রেডিওতে আস্তে করে বলল, কৌশল উন্নয়ন শুরু। এটি ছিল সেই সংকেত। অপারেশন সিঁদুর এখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। জলাধারের দিক থেকে শমশের ও রিয়াজ সুড়ঙ্গের পথে ভেতরে ঢুকতে লাগলো। অন্যদিকে সূর্য ও নিশা গুহার সম্মুখ ভাগের দিকে থাকা পাথরের আড়ালে পৌঁছে গেল। করণ ও আদিত্য তখন সেই কোণে ছিল যেখান থেকে মূল প্রবেশদ্বার স্পষ্ট দেখা যেত। দলটি নিঃশব্দে তাদের সরঞ্জাম সক্রিয় করে ফেলেছিল। শব্দ নিরোধক প্রস্তুতি ব্যবহারের মাধ্যমে ভেতরের কার্যকলাপে কোনো বিঘ্ন না ঘটিয়ে প্রবেশের পরিকল্পনা করা হয়েছিল। প্রথম পদক্ষেপ ছিল গুহার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা। নিশা একটি ছোট্ট ডিভাইস সক্রিয় করল, যার ফলে বাইরে থাকা জেনারেটরের গতি ধীরে ধীরে কমে গিয়ে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। এখন গুহার ভেতরে শুধুই অন্ধকার ছিল। সৈনিকদের নিঃশ্বাসের গতি যেন গুহার ভেতরে বসে থাকা লোকগুলোর মধ্যে আলোড়ন তুলছিল। কিছু আওয়াজ শোনা গেল। আলো গেল কি করে? চেক করো। একজন বাইরে বের হলো, কিন্তু বাইরে কেউ ছিল না। ঠিক তখনই গাছের আড়াল থেকে সূর্য তাকে ধরে নিঃশব্দে অজ্ঞান করে পেছনে টেনে নিল। এখন গুহার ভেতরে 4 জন রয়ে গেল। শমশের ও রিয়াজ সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। আদিত্য কানে লাগানো যন্ত্রে জিজ্ঞাসা করল, অবস্থা? রিয়াজের কণ্ঠ ভেসে এলো, ভেতরে ঢোকার সময় হয়েছে। 3 দিক থেকেই সৈনিকেরা গুহার ভেতরে এগোতে লাগলো। একে একে তারা গুহার ছায়ায় প্রবেশ করল। অন্ধকারে কেবল নাইট ভিশন যন্ত্রের সবুজ আলো ঝলক দিচ্ছিল। লক্ষ্য সামনে ছিল। সব কিছু নিখুঁতভাবে ঘটছিল। হামিদ এক কোণে বসে কাগজে কিছু লিখছিল। তার পাশে 2 জন ছিল এবং এক ব্যক্তি দূরের কোণে রেডিওতে কিছু সেট করছিল। ঠিক তখনই আদিত্য ইঙ্গিত দিল। প্রথমে শমশের ও রিয়াজ একজনকে আক্রমণ করলো। বিরোধের কোনো সুযোগই দেওয়া হয়নি। সূর্য করণ সঙ্গে সঙ্গে রেডিও যন্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে নিল। আদিত্য হামিদের দিকে এগিয়ে গেল। সে হামিদের গলায় হাত রেখে তার চেয়ার পেছনে ঠেলে বলল, এবার অনেক হয়েছে। এই নীরবতা তোমাদের কাহিনীর শেষ অধ্যায়। হামিদ প্রথমে চিৎকার করার চেষ্টা করেছিল, কিন্তু সূর্য তাকে চুপ করিয়ে দিল। কোনো আওয়াজ, কোনো গুলি, কোনো বিস্ফোরণ হয়নি, কিন্তু সবার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। দলটি গুহার ভিতর থেকে উপস্থিত নথিপত্র, মানচিত্র, রেডিও ফ্রিকোয়েন্সি রেকর্ডার ও একটি ল্যাপটপ সংগ্রহ করল। হামিদ ও তার সঙ্গীদের অচেতন অবস্থায় বেঁধে ফেলা হয়। এই পুরো অভিযান মাত্র 7 মিনিটে সম্পন্ন হয়। না কোনো ভুল, না কোনো শব্দ। এখন দলটির ফিরে আসার প্রস্তুতি নেওয়া উচিত ছিল। সুড়ঙ্গের পথ ধরে একে একে সবাই বাইরে বেরিয়ে এলো। বরফের চাদরে কোনো চিহ্ন পড়েনি, আর আকাশ ঠিক আগের মতোই নীরব ছিল। মেজর আদিত্য শেষবারের মতো পেছনে তাকালো, তারপর বলল, এবার বাড়ি চলি। উত্তর দেওয়া সম্পূর্ণ হয়েছে।
অপারেশন সিঁদুরের সবচেয়ে কঠিন পর্ব শেষ হয়ে গিয়েছিল। সুড়ঙ্গ থেকে বেরোতেই সৈনিকেরা চারপাশে একবার নজর দিল। বরফের নিস্তব্ধতায় কেবল তাদের পায়ের শব্দ ছিল, যেটাও তারা চেপে রাখতে চাইছিল। পুরো অভিযানে না কোনো গন্ডগোল হয়েছিল, না এমন কোনো চিহ্ন ছেড়ে গিয়েছিল যা থেকে শত্রু বাহিনী কিছু সন্দেহ করতে পারে। প্রথম ধাপ শেষ হয়ে গিয়েছিল। এখন পালা ছিল ভারতের পথে ফিরে আসার। এই পথ সহজ ছিল না। দুর্গম গিরিপথ, হাড় কাঁপানো ঠান্ডা, আর প্রতিটি পদক্ষেপে সতর্কতা যে কোথাও থেকে কেউ নজর রাখছে না তো। কিন্তু সৈনিকদের মনে যে তৃপ্তি ছিল, সেটাই সব ঝুঁকিকে পেছনে ফেলেছিল। মেজর আদিত্য সবচেয়ে পেছনে ছিল। সে প্রতিটি পদক্ষেপে নজর রাখছিল, নিশ্চিত করছিল যাতে প্রত্যেক সৈনিক নিরাপদে সীমান্ত অতিক্রম করতে পারে। সূর্য ও নিশা সামনে পথ পরিষ্কার করে এগোচ্ছিল। মাঝখানে রিয়াজ ও করণ ধৃত 3 সন্দেহভাজনকে সঙ্গে নিয়ে চলছিল। 2 ঘন্টা হাঁটার পর একটি ছোট উপত্যকার কাছে তাদের বেস দলের সঙ্গে যোগাযোগের সংকেত পেল। সেখান থেকে কিছু দূরেই ছিল তাদের এক্সট্রাকশন পয়েন্ট, যেখান থেকে একটি সামরিক হেলিকপ্টার তাদের তুলে নিয়ে যাবে। চূড়ান্ত বাঁকে পৌঁছতেই মেজর আদিত্য দলকে থামার নির্দেশ দিল। সে শেষবারের মতো সবার অবস্থান নিশ্চিত করল। তারপর বেস ক্যাম্পে বার্তা পাঠালো, প্রত্যাবর্তন সম্পূর্ণ, প্রস্তুতি রাখুন। কয়েক মিনিটের মধ্যেই দূর থেকে হেলিকপ্টারের শব্দ ভেসে এলো। রাতের সেই অন্ধকারে উচ্চতা থেকে ভেসে আসা সেই শব্দ যেন বিজয়ের গান ছিল। সার্চ লাইটের আলো ধীরে ধীরে উপত্যকায় পড়ল, আর একে একে সব সৈনিক নিরাপদে তাতে চড়ে বসল। যখন হেলিকপ্টার উড়ে উঠল, আদিত্যর চোখ নিচের দিকে পড়ল। যেখানে তারা সেই ঘাঁটি দেখেছিল, তা এখন শুধুই একটি নীরবতা। সে মনের মধ্যে বাবার ছবিকে স্মরণ করল এবং নিজেকে বলল, প্রতিশ্রুতি পূরণ হলো। বেসে পৌঁছতেই মেডিকেল টিম ও গোয়েন্দা কর্মকর্তা প্রস্তুত ছিল। বন্দীদের নিরাপদ হেফাজতে নেওয়া হলো। একটি পৃথক দল তাদের কাছ থেকে পাওয়া নথি ও যন্ত্র বিশ্লেষণের জন্য পাঠালো। আরিফ, যে তখন ক্যাম্পে বিশ্রাম নিচ্ছিল, তাকে যখন অভিযান সফল হয়েছে জানানো হলো, তার চোখে তেজ ফিরে এলো। তার সাহস দেশের সবচেয়ে সাহসী অভিযানের দিক নির্দেশ দিয়েছিল। এই গর্ব সে অনুভব করছিল। অপারেশন সিঁদুরের প্রত্যাবর্তন পর্ব যতটা নীরব ছিল, এর প্রভাব ততটাই গভীর। একদিকে সারা দেশে মানুষের নিঃশ্বাস থেমেছিল, আর অন্যদিকে সেই সৈনিকেরা বাস্তবে করে দেখিয়েছিল যা সাধারণত কেবল কাহিনীতেই ঘটে। এখন বাকি ছিল শুধু সত্যকে প্রকাশ করা এবং গোটা দেশকে জানানো, পহেলগামের উত্তর দেওয়া হয়ে গেছে। পূর্ণ সম্মান এবং শক্তির সঙ্গে ভোরের প্রথম কিরণে দেশের সংবাদ মাধ্যমে একটি নাম প্রতিধ্বনিত হচ্ছিল, অপারেশন সিঁদুর। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক প্রেস বৈঠকে এই অভিযানের সফলতার ঘোষণা দেয়। তবে বিবরণ সীমিত রাখা হয়। বলা হয়, সেনাবাহিনী একটি অতীব সংবেদনশীল মিশন কোনো ক্ষতি ছাড়াই সম্পন্ন করেছে, যার ফলে জাতীয় নিরাপত্তা এক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। সারা দেশের মানুষের মুখে ছিল শান্তি আর গর্বের ছাপ। সংবাদ মাধ্যমে বিশেষজ্ঞরা বললেন, এটা শুধুই একটি সামরিক অভিযান নয়, এটি ছিল একটি আবেগঘন ন্যায় বিচার। সেদিনই দিল্লির এক বড় সামরিক কেন্দ্রে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেজর আদিত্য সিং ও তার দলকে দেশের সর্বোচ্চ বীরত্ব সম্মান প্রদান করা হয়। মঞ্চে দাঁড়িয়ে আদিত্য যখন নিজের পকেট থেকে বাবার ছবি বের করলো, তখন সারা হল নিঃশব্দে ডুবে গেল। সে শুধু একটি বাক্য বলল, এটি আমার বাবার অসমাপ্ত দায়িত্ব ছিল, যা আমি সম্পূর্ণ পূরণ করেছি। আরিফকেও ডাকা হলো। তার নাম ঘোষিত হতেই গোটা হল উঠে দাঁড়ালো। সেই ছোট্ট গ্রামের ছেলে যে একদিন জঙ্গলের পেছন থেকে শত্রুকে দেখছিল, আজ দেশের নায়ক হয়ে উঠেছে। তাকে জাতীয় বীরত্ব পুরস্কারে ভূষিত করা হয়। রাষ্ট্রপতি তার কাঁধে হাত রেখে বললেন, তোমার মতো ছেলেদের দ্বারাই দেশের ভিত মজবুত হয়। পহেলগামের সেই গ্রামে যেখানে একদিন শোকের ছায়া ছিল, আজ এক সমবেত দীপোৎসব পালিত হলো। গ্রামের মেয়েরা একসঙ্গে বাড়ির আঙিনায় প্রদীপ জ্বালিয়ে বলল, এখন আমরা শান্তিতে ঘুমোতে পারবো। অপারেশন সিঁদুর এখন শুধু একটি কোড শব্দ নয়, এটি একটি প্রতীক, সাহস, ত্যাগ ও ন্যায়ের। দেশের প্রতিটি প্রান্তে এই বার্তা পৌঁছলো। ভারতের আত্মাকে যারা চ্যালেঞ্জ করবে, তারা উত্তর পাবেই, এবং সেই উত্তর হবে যথাযথ, কঠোর কিন্তু
চূড়ান্ত। পরবর্তী কয়েক সপ্তাহে এই মিশনের ওপর একটি বিশেষ তথ্যচিত্র নির্মাণ করা হয়, যা স্কুল এবং সামরিক একাডেমিতে প্রদর্শিত হয়। অপারেশন সিঁদুর এখন ইতিহাসের অংশ। ভারতীয় সেনাবাহিনীর জন্য কমেন্ট বক্সে কয়েকটি শব্দ লিখুন, তাদের যাতে সেই সম্মান দেওয়া যায় যা তাদের প্রাপ্য। দেখা হবে পরবর্তী গল্পে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।